বিচারের বাণী কি নিভৃতে কাঁদবে, এই প্রশ্ন যখন তিলোত্তমা কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, যখন বারবার এই এক প্রশ্ন উঠছে যে সিবিআই এর এত দেরি লাগছে কেন, কোনো ক্লু কোনো কিছুই কেন বাইরে বেরোচ্ছে না, এই সময় সিজিও কমপ্লেক্স থেকে কিছু খবর ভেসে আসছে। সন্দীপ ঘোষকে নিয়মিত জেরা করার পর বা জিজ্ঞাসাবাদ করার পর কিছু খবর ভেসে আসছে, কিছু টাইমলাইন ফ্রেম করা সম্ভব হচ্ছে। যেমন এক ঘন্টার একটা টাইমলাইন। সকাল 10টায় হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের কাছে ফোন গিয়েছিল। যে রাতে ঘটনা ঘটে তার পরদিন সকাল 10টায় সন্দীপ ঘোষের কাছে ফোন গিয়েছিল। তারপর তিনি ফোন রিসিভ করলেন। কখন তিনি আবার ফোন করলেন, এই মাঝখানের 1 ঘন্টা, এবং ফোন পাওয়ার পর তিনি কি করলেন, কিছু সূত্র এবার মেলানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। আমার সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি, সরাসরি। অমিত, কি তথ্য আসছে? আমি যদি সকাল 10টা থেকে শুরু করি, ঘটনার পরের দিন সকাল 10টা হাসপাতাল থেকে ফোন গেল। প্রথমেই তোমার কথা সূত্র ধরে বলবো, এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা টাইমলাইন ফ্রেম করার চেষ্টা করছে। সেক্ষেত্রে ঘটনার দিন সকাল 10টার সময় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ রায়ের কাছে প্রথম ফোনটি গিয়েছিল হাসপাতাল থেকে। তিনি কিন্তু ফোনটা রিসিভ করতে পারলেন না, সেটি মিসড কল হলো। কারণ তিনি যেটা দাবি করেছেন সিবিআই আধিকারিকদের কাছে জিজ্ঞাসাবাদে, যে তিনি সেই সময় স্নান করছিলেন। স্নান করে বেরিয়ে তিনি কল ব্যাক করেন এবং প্রথম কল যিনি করেছিলেন সুমিত রায় তপাদার, এবং তিনি প্রথম জানিয়েছিলেন অধ্যক্ষকে যে এরকম হাসপাতালে একটি ঘটনা ঘটেছে, একটি চিকিৎসক পড়ুয়ার দেহ পাওয়া গিয়েছে এবং সেটি অস্বাভাবিক মৃত্যু এমন তথ্য কিন্তু উঠে আসছে। সেই জায়গা থেকে সকাল 10টায় প্রথম ফোন যায় তার কাছে। তিনি ফোনটি মিস করেন কারণ তিনি স্নান করছিলেন বলে দাবি করেছেন। পরে তিনি স্নান করে বেরিয়ে তিনি কল ব্যাক করেছিলেন এবং যিনি কল করেছিলেন তিনি সুমিত রায় তপাদার। তিনি প্রথম জানিয়েছিলেন অধ্যক্ষকে, এমনটাই কিন্তু জিজ্ঞাসাবাদে দাবি করেছেন সন্দীপ। মাঝখানে কতটা সময়, অর্থাৎ তিনি ফোন করতে পারেননি, মানে ফোন ধরতে পারেননি, তারপরে তিনি রিং ব্যাক করলেন, সেটা কটার সময়? মাঝখানের এই টাইম কতটা? মানে আমি এই জন্য জানতে চেয়েছি, আরজি করের সেই সময়ের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ঘটনার কথা জানার পর হাসপাতালে পৌঁছলেন কটা নাগাদ? হাসপাতালে তিনি ঠিক পৌঁছেছেন 11টা নাগাদ, এমনটা কিন্তু দাবি করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের কাছে। এবং তাকে জিজ্ঞাসাবাদে তিনি যে জানান যে সকাল 10টায় ফোন পাওয়ার পরে তিনি মিস করেন। তারপরে তিনি যখন বাড়ি থেকে বেরোন হাসপাতালের উদ্দেশ্যে, এর মাঝেও কিন্তু তিনি বেশ কিছু ফোন করেছিলেন। কাদের ফোন করেছিলেন সিবিআই সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, সন্দীপ দাবি করেছেন তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রথম কলটি নাকি করেছিলেন টালা থানার ওসিকে। এবং টালা থানার ওসিকে ফোন তিনি যখন করেন ততক্ষণে কিন্তু টালা থানার ওসি পুরো বিষয়টি জেনে গিয়েছেন, সেই বিষয়টিও কিন্তু তিনি দাবি করেছেন। এবং তারপরে তিনি টালা থানার ওসিকে বলেন যে পুরো যে প্লেস অফ অফারেন্স, অর্থাৎ যে জায়গাটা ঘটনাটা ঘটছে সেমিনার রুমের জায়গাটা কর্ডন করে দিতে বা সেখানে সুরক্ষা দিতে। এরপরে তিনি ফোনটা করেছিলেন হাসপাতালের এমএসভিপি, তৎকালীন এমএসভিপি যিনি ছিলেন দায়িত্বে, সঞ্জয় বাসু, তাকে। এবং তারপরে হাসপাতাল যেতে তিনি তার তৃতীয়তম ফোনটি করেছিলেন রোগী কল্যাণ সমিতির যিনি দায়িত্বে রয়েছেন সুদীপ্ত রায়কে। এবং চতুর্থ ফোন তিনি করেছিলেন হাসপাতালের কেস মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে। এবং পুরো বিষয়টি কিন্তু এই যে প্রথমে সকাল 10টা থেকে যে ফোন এলো, তিনি ফোনটা মিস করলেন। তারপরে তিনি স্নান থেকে বেরিয়ে কল ব্যাক করলেন। সুমিত রায় তপাদার তাকে খবরটা দিলেন যে এরকম হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে। এবং তারপরে তিনি বাড়ি থেকে বেরোলেন। বাড়ি থেকে বেরিয়ে হাসপাতাল যেতে অর্থাৎ তার হচ্ছে বাড়ি বেলেঘাটা সুভাষ সরোবর সংলগ্ন এলাকায়, সেখান থেকে বেরিয়ে আরজি কর যেতে তিনি 4টি ফোন করেছিলেন। এখনো পর্যন্ত তদন্তে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদেরকে এই যে 4টি ফোন। প্রথমে তিনি টালা থানার ওসিকে ফোন করলেন, টালা থানার ওসিকে ফোন করে। এখানে একটা ব্যাপারে আমি একটু শিওর হতে চাইবো যে আরজি করের দায়িত্বে একজন পুলিশ আধিকারিক রয়েছেন, যার কাজ যাকে জানানো উচিত। এবং সুমিত রায় তফাদার যেমন সন্দীপ ঘোষকে জানিয়েছেন, নিশ্চয়ই হয় সুমিত রায় তফাদার জানাবেন, না হলে সন্দীপ ঘোষ তিনিই জানাবেন। এবং জানানোর সঙ্গে সঙ্গে যে প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন, সেই জায়গাটা কর্ডন করে নেওয়া দরকার। এবার 10টার সময় ফোন করেছেন সন্দীপ ঘোষ, 10টার সময় সন্দীপ ঘোষকে ফোন করা হয়েছে। সন্দীপ ঘোষ সেই ফোন পাওয়ার পর যখন আরজি কর যাচ্ছেন, তারপরে তিনি টালা থানার ওসিকে ফোন করে নির্দেশ দিচ্ছেন জায়গাটা কর্ডন অফ করার। তার আগে তার মানে জায়গাটা অরক্ষিত ছিল। দেখো, এই জায়গাতেই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ
পুলিশ সূত্র থেকেও দাবি করা হয়েছিল, যখন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল, তারা যেটা দাবি করেছিলেন যে সকাল 10টা বেজে 10 মিনিটে প্রথম কলটি আসে হচ্ছে আরজিকর থানার আউটপোস্টে 10টা বেজে 10 মিনিটে ফোন আসতেই গ্রাউন্ড ফ্লোর থেকে, এমার্জেন্সি বিভাগের গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে আরজিকরের আউটপোস্ট। সেখান থেকে পুলিশ উপর 4 তলায় যেতে 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, অর্থাৎ 10টা 15-এর মধ্যে ততক্ষণে কিন্তু ওই প্লেস অফ অকারেন্স কর্ডন করে দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু পুলিশের তরফে দাবি করা হয়েছে। এবং তার মধ্যে 10টা 10-এ যখন আউটপোস্ট খবর পায়, তার মধ্যে আউটপোস্টে কিন্তু ফোন করে জানিয়ে দেওয়া হয়েছিল টালা থানা ওসিকে। সেক্ষেত্রে টালা থানা ওসি কিন্তু 10টা 10-এর আশেপাশে বিষয়টি জানতে পেরে গেছিলেন। অন্যদিকে যে টাইম ফল আমরা যে ফ্রেম এখনো পর্যন্ত পাচ্ছি, টাইম লাইন যে পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষ বাড়ির থেকে বেরোনোর পর টালা থানা ওসিকে তিনি যখন বলেন ঘটনার কথা, তিনি ততক্ষণে কিন্তু টালা থানা ওসি জেনে গিয়েছেন এবং দেহ সুরক্ষিত করার জন্য বা প্লেস অফ অকারেন্স সুরক্ষিত করার জন্য কর্ডন করে দেওয়া হয়েছে। এই তথ্যগুলো কিন্তু পুলিশের থেকে উঠে এসেছে বা পুলিশের তরফে কিন্তু সিবিআইকে এই বিষয়গুলি জানানো হয়েছে। এই জায়গাতে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে যে প্রথম তাহলে দেহকে দেখলো, দেহ দেখার পর সঙ্গে সঙ্গে কেন আউটপোস্টে ফোন করা হলো না বা সঙ্গে সঙ্গে কেন সন্দীপ ঘোষকে জানানো হলো না, এই জায়গাগুলো ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে, তিনি কখন সন্দীপ ঘোষকে নিয়ে রওনা দিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে এই ধোঁয়াশার জায়গাগুলোকে স্পষ্ট করতে হবে সিবিআইকে। সময় লাগছে হয়তো, কিন্তু সময় লাগলেও অন্তত সুনির্দিষ্ট তথ্য বার করে প্রমাণ সহযোগে শাস্তির দাবি তো উঠবেই।